সারা দেশে চলছে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতি। সব ধরনের যান চলাচলে বাধা, যাত্রী দুর্ভোগ চরমে। ধর্মঘটকে স্বেচ্ছা অবসর বললেন নৌমন্ত্রী। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে হরতালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। জুন থেকে দ্বিতীয় দফা দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ। রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার দায়ে জেএমবির 5 জনের ফাঁসির আদেশ, একজন বেকসুর খালাস। এবং নর্দমায় কুড়িয়ে পাওয়া শিশু 21কে দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে আদালতে প্রতিবেদন জমা। একাধিক মায়ের দুধ পান করায় জটিলতা সৃষ্টির আশঙ্কা। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি সঞ্জানা চৌধুরী। খুলনা বিভাগ থেকে রোববার তুলে নেয়ার পর আজ থেকে আবারও সারা দেশে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। সকাল থেকে বাংলাদেশ বাস ট্রাক মালিক সমিতি এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথ সিদ্ধান্তে এ কর্মবিরতি পালন করছেন তারা। বন্ধ রয়েছে রাজধানী সহ দেশের সকল রুটে দূরপাল্লার বাস চলাচল। এতে দুর্ভোগে পড়েছেন দূর দূরান্তের অসংখ্য যাত্রী। বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর অভ্যন্তরের বাস চলাচল। রিপোর্টার শাহরিয়ার দ্বীপ এবং ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মঙ্গলবার সকাল থেকে দূরপাল্লার বাস চলাচলে বাধা নেন পরিবহন শ্রমিকরা। গন্তব্যে পৌঁছাতে বাসে চড়লেও বাস থেকে নামিয়ে দেওয়া হয় যাত্রীদের। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ধর্মঘটের সংবাদ সংগ্রহ করতে গেলে সময় সংবাদের রিপোর্টার ও চিত্র সাংবাদিককে লাঞ্ছিত করে পরিবহন শ্রমিকরা। এ সময় উত্তেজিত হয়ে সময় সংবাদের গাড়িও ভাঙচুর করে তারা। আমরা ভিতরে ছিলাম, আমরা দেখি হঠাৎ করে গাড়ি থেমে যায়, থেমে যাওয়ার পর ওরা বাধা দিতেছে। আমাদের এই কষ্ট চাই না, আমাদের দিন খুলখুলা গাড়ি যেন চলুক, সবাই সুস্থ মতো যায় বাড়ি যেতে পারে। আমাদের কথা তো কেউ শুনতেছে না, আমরা গাড়িতে যাব, গাড়ি ছাড়ছে না। খুলনাতে বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকের পর সোমবার ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেয়া হলেও কেন্দ্রীয় সিদ্ধান্তে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন বাস স্ট্যান্ডে আসা যাত্রীরা। এ সময় পূর্ব ঘোষণা ছাড়া ধর্মঘটের ডাক দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। অ্যাকচুয়ালি এরকম হলে তো আমাদের হবে না, খুব তাড়াতাড়ি এই সমস্যাটা সলভ হওয়া উচিত। তো এখানে আসার পর দেখছি যে এই প্যাসেঞ্জারের এই অবস্থা, সবাইকে সাফা করতে হচ্ছে। এটা তো জনদুর্ভোগ, মানুষকে জিম্মি করে এই কাজটা তো ঠিক না। একই অবস্থা বরিশালেও। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো যানবাহন। পাশাপাশি শ্রমিকরা একজোট হয়ে বাধা দিয়েছে অন্যান্য যানবাহন চলাচলেও। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। বাংলাদেশ বাস ট্রাক অ্যাসোসিয়েশন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সহ মালিক শ্রমিক সমন্বয় পরিষদ একটা জরুরি সভায় এই মর্মে সিদ্ধান্ত দেওয়া হয় যে আজকে সকাল থেকে সারা বাংলাদেশে কর্মবিরতি পালন করা হবে। ধর্মঘটের কারণে অচলাবস্থা নেমে এসেছে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের বাণিজ্যিক কার্যক্রমে। যানবাহন না থাকায় আটকা পড়েছেন ভারত ফেরত শত শত যাত্রী। এদিকে অচলাবস্থা নেমে এসেছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরেও। আটকা পড়েছে কাঁচামালবাহী ট্রাক সহ সহস্রাধিক আমদানি পণ্যবাহী ট্রাক। কি করবো, এভাবে যেতে হচ্ছে, ধর্মঘট প্রবলেম। বাসা আসছিলাম, আজকে গেছি। ঈশ্বর জন্য বাড়াতে গিয়েছিলাম, ফেরার পর 2 দিন ধরে বেনাপোলে আটকে রয়েছে। এদিকে সারা দেশে কর্মবিরতি পালন করলেও বন্দরনগরী চট্টগ্রামে ছিল কিছুটা ভিন্ন চিত্র। সকাল থেকে ছেড়ে গেছে দূরপাল্লার সকল বাস। তবে ধর্মঘটে সমর্থন জানালেও দ্রুত সমাধানের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন পরিবহন নেতারা। হঠাৎ সকালে আমরা শুনেছি তার পরিবহন ধর্মঘটের কথা, কিন্তু মালিকরা বা শ্রমিকরা, অনেক শ্রমিকরা জানে না, যার কারণে তারা গাড়ি চালাচ্ছে। প্রয়োজন ছিল সেটা আগে থেকে জনগণকে অভিহিত করা। আজকে রাস্তায় জনগণ কষ্ট পাচ্ছে। এছাড়া কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগেও বন্ধ আছে দূরপাল্লার যানবাহন চলাচল। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সারা দেশে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতিকে ধর্মঘট বলতে নারাজ নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ধর্মঘট নয়, শ্রমিকরা কাজ করবেন না বলে স্বেচ্ছায় অবসরে গেছেন। সময় সংবাদকে তিনি এ তথ্য জানিয়েছেন। ধর্মঘট নাই, এখানে তো স্বেচ্ছায় অবসর নিচ্ছে শ্রমিক, কোনো ধর্মঘট ডাকে নাই তারা। দুর্ভোগের ঘটনা ঘটছে, এখানে কোনো ধর্মঘট কেউ ডাকে নাই। যেটা জানা গেছে সেটা হলো শ্রমিকরা অবসর নিচ্ছে, তারা কাজ করবে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান।
দেশের বিভিন্ন স্থানে অঘোষিতভাবে ধর্মঘটের খবর জানতে এই মুহূর্তে বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালে আছেন রিপোর্টার ফিরদাউস সোহাগ এবং রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। প্রথমে যাচ্ছি বরিশালের সোহাগের কাছে। সোহাগ, সঞ্জনা, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতো বরিশালেও সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে বরিশালের স্থানীয় এবং অভ্যন্তরীণ রুট এবং দূরপাল্লা রুট সব রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। আমরা একটু খোঁজ নিয়ে জেনেছি যে বরিশালে দুটি বাস স্ট্যান্ড রয়েছে, একটি হচ্ছে নতুল্লাবাদ বাস স্ট্যান্ড আর একটি হচ্ছে রূপাতলী বাস স্ট্যান্ড। দুই বাস স্ট্যান্ড থেকে টোটাল বরিশালের স্থানীয় এবং অভ্যন্তরীণ রুট এবং দূরপাল্লা রুট মিলিয়ে মোট প্রায় 1000 গাড়ি কিন্তু চলাচল করে এবং রুটের সংখ্যা হচ্ছে 125টি। খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি যে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ড থেকে 520টির মতো বাস 75টি রুটে চলাচল করে। এর মধ্যে স্থানীয় রুট রয়েছে 15টি। আর রূপাতলী বাস স্ট্যান্ড থেকে 50টি রুটে 400-র বেশি গাড়ি চলাচল করে। সব মিলিয়ে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় 1000 বাস চলাচল করে বরিশালের বাস স্ট্যান্ড দুটি থেকে। এই সকাল থেকে কিন্তু অসংখ্য যাত্রী ভিড় করেছিল এবং কোনো যাত্রী কোনো গন্তব্যে পৌঁছতে পারেনি এই বাস ধর্মঘটের কারণে। এর বাইরে যে কথাটি আমরা বলবো যে সকাল 8:30টার দিকে বাস বরিশালের নতুল্লাবাদ বাস টার্মিনালে যারা বাস শ্রমিক রয়েছেন তারা কিন্তু সামনের সড়ক কিছু সময়ের জন্য ক্ষণিক সময়ের জন্য অবরোধ করেছিলেন এবং তারা যাদের গাড়ি রয়েছে, পার্সোনাল গাড়ি রয়েছে, প্রাইভেট কার এবং ট্রাক, সেগুলো চলাচলে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। পরবর্তীতে পুলিশ এসে তাদেরকে রিকোয়েস্ট করে সেখান থেকে সরিয়ে দেয়। এর বাইরে যে কথাটি বলবো আমরা যে পুলিশ এই ঘটনার পর থেকে কিন্তু এখানে একেবারেই স্থায়ী হয়ে দাঁড়িয়েছিল এই কারণে যে কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আমরা বরিশাল বাস মালিক সমিতির সভাপতির সাথে কথা বলে জানতে পেরেছি যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবেই কিন্তু এই ধর্মঘট চলছে। তো আমার কাছে এই ছিল মোটামুটি বরিশালের বাস ধর্মঘটের সর্বশেষ। আমরা এখন যাব রাজশাহীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী রকি। সোহাগ, আপনাকে ধন্যবাদ। ঠিক বরিশালের মতো অবস্থা রাজশাহীতেও পরিবহন ধর্মঘটে অচল হয়ে পড়েছে। মূলত সকাল 6টার পর থেকেই সব রুটের যে বাসগুলো ছিল সেগুলো চলাচল বন্ধ করে দেওয়ায় বিভিন্ন গন্তব্যের যারা যাত্রীরা ছিল তাদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। তো আমরা সকাল থেকেই ছিলাম বাস টার্মিনাল এলাকায়। এখানে ঢাকা বাস টার্মিনাল এবং আন্তঃজেলা বাস টার্মিনাল কিন্তু একই পাশাপাশি। তো আমরা দেখেছি যে এখান থেকে কিন্তু কোনো ধরনের অভ্যন্তরীণ বা দূরপাল্লা রুটের যে বাসগুলো ছিল সেগুলো কিন্তু ছেড়ে যায়নি। এখনো আমরা যে বাসগুলো দেখতে পাচ্ছি সিরিয়ালি সাজানো আছে এবং এক এক করে এই বাসগুলো কিন্তু টার্মিনালের ভেতরে প্রবেশ করানো হচ্ছে। তো শ্রমিক সংগঠনের যারা নেতারা আছেন তারা কিছুক্ষণ আগে সন্ধ্যা 6টার দিকে ঠিক এই টার্মিনাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তারা বের করেছে এবং এই বিক্ষোভ মিছিলটি নিয়ে তারা কামরুজ্জামান চত্বর প্রদক্ষিণ করেছে। তো এর পরপরই একটি সংক্ষিপ্ত সমাবেশ করার কথা আছে এবং এই সমাবেশ থেকে তারা যেটি বলছেন যে তাদের যে মূল যে দাবিগুলো সেই দাবিগুলো যদি তারা মেনে না নেওয়া হয় তাহলে কিন্তু তারা এই অনির্দিষ্টকালের যে ধর্মঘটের ডাক দিয়েছে সেই ধর্মঘট তারা প্রত্যাহার করবেন না, অর্থাৎ এই ধর্মঘট কিন্তু তারা এভাবেই চালিয়ে যাবেন। তো আমরা এখানে কথা বলেছিলাম বেশ কিছু যাত্রীর সাথে। যাত্রীরা যেটি বলছেন যে আগে থেকে কোনো ধরনের কোনো পূর্বাভাস না দিয়ে এই ধর্মঘট শুরু করার কারণে কিন্তু চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে তাদের। বিভিন্ন আশেপাশের যে জেলাগুলোতে যাওয়ার জন্য যারা এসেছিলেন অভ্যন্তরীণ রুটের যারা যাত্রী তাদেরও কিন্তু প্রচন্ড দুর্ভোগে পোহাতে হচ্ছে এবং দূরপাল্লার যে রুটের যারা বাস চলাচলের জন্য এসেছিলেন সেসব যাত্রীদেরও কিন্তু প্রচুর পরিমাণ দুর্ভোগের শিকার হতে হচ্ছে। ঠিক আমার পেছনে দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে শ্রমিক সংগঠনের নেতারা যে বিক্ষোভ মিছিলটি বের করেছিল সেই মিছিলটি কেন্দ্রীয় চত্বর ঘুরে কামরুজ্জামান চত্বর ঘুরে এই টার্মিনাল চত্বরে এসে এখন পৌঁছেছে এবং এখান থেকে তারা মূলত তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই অনির্দিষ্টকালের ধর্মঘটটি চালিয়ে যাবেন, এটি মূলত আমাদেরকে জানাচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত পরিবহন ধর্মঘটের খবর। সঞ্জনা। দর্শক, দেশের বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকদের অঘোষিত ধর্মঘট চলছে এ বিষয়ে আমাদের রাজশাহী থেকে জানাচ্ছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং এর আগে বরিশাল থেকে যোগ দিয়েছিলেন ফেরদৌস সোহাগ। গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে হরতাল পালন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সহ বেশ কিছু বাম দল। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত এই হরতাল চলে। সকাল থেকেই রাজধানীর শাহবাগ, তোপখানা রোড সহ বিভিন্ন সড়কে হরতালের সমর্থনে মিছিল করে হরতাল সমর্থকরা।
সকাল 7:30টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেয় হরতাল সমর্থনকারীরা। সব ধরনের যান চলাচল স্বাভাবিক থাকলেও হরতাল সমর্থনকারীরা শাহবাগ মোড় অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। সকাল 10:30টার দিকে জলকামান ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে হরতালকারীদের বিচ্ছিন্ন করে দিলে তারা টিএসসির দিকে অবস্থান নেয়। থেমে থেমে চলে সংঘর্ষ। পরে ঘটনাস্থল থেকে 11 জনকে আটক করে পুলিশ। অন্যদিকে হরতাল শেষ হওয়ার কিছু আগে প্রেস ক্লাবের সামনে হরতাল সমর্থকদের ওপর হামলা চালায় হরতাল বিরোধীরা। পরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তারা এখানে পুলিশের সাথে ইটপাটকেল নিক্ষেপ করেছে, আপনারা দেখেছেন। আমাদের বাধার সৃষ্টি করেছেন, জনগণের ভোগান্তির সৃষ্টি করেছেন। আমরা বাধ্য হয়ে আমাদের যে আইনানুগ ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করেছি। আমরা 10-11 জনকে গ্রেপ্তার করেছি। গ্যাসের দাম দ্বিতীয় দফায় আগামী জুন থেকে বাড়ানোর সরকারি সিদ্ধান্তের ওপর 6 মাসের স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গ্যাসের দাম বাড়িয়ে দেয়া সরকারি গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি JDM হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত 1 জুন থেকে 1 বার্নারে 900 এবং 2 বার্নারে 950 টাকা বাড়ানোর সরকারি সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। গত 23 ফেব্রুয়ারি গ্যাসের দাম বাড়িয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেন BERC। এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে সোমবার রিট করে ক্যাব। পরে আদালত আজ এই রুল জারি করেন এবং BERCর চেয়ারম্যান সহ সংশ্লিষ্ট সবাইকে এই রুলের জবাব দিতে বলেন। বাংলার সময় আরো থাকছে। সিরাজগঞ্জে সাংবাদিক শিমুল হত্যা মামলায় পৌর মেয়র মিরু ও তার ভাই মিন্টুর দ্বিতীয় দফায় 2 দিন করে রিমান্ড মঞ্জুর। রংপুরে জাপানি নাগরিক হোসে কুনিও হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির 5 সদস্যকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে রংপুরের বিশেষ জজ আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার বহুল আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। তবে মামলার 6 আসামির মধ্যে আবু সাইদের খালাস পাওয়ায় আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, সাইদের বিরুদ্ধে অভিযোগপত্রে যেভাবে অভিযোগ আসা উচিত ছিল সেভাবে না আসায় সাইদ খালাস পেয়েছেন। রংপুর থেকে ওমর ফারুকের ছবিতে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। হোসে কুনিও হত্যা মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে রংপুর আদালত পাড়ায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। সকাল 9:30টার দিকে মামলার 6 আসামির মধ্যে গ্রেফতার 5 জনকে হাজির করা হয় আদালতে। 2015 সালের 3রা অক্টোবর রংপুরের আলুটারি এলাকায় গুলি করে হত্যা করা হয় জাপানি নাগরিক হোসে কুনিওকে। ঘটনার পর থেকেই এই হত্যাকাণ্ডের জন্য জঙ্গি সংগঠনকে দায়ী করে আসছিল আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিভিন্ন সময় গ্রেফতার করা হয় জেএমবির আঞ্চলিক কমান্ডার মাসুদ রানা সহ 5 জনকে। তদন্ত শেষে গেল বছরের 3রা জুলাই 8 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 7ই আগস্ট গঠন করা হয় অভিযোগ। 60 কার্য দিবস শুনানিতে রাষ্ট্রপক্ষে 55 জন এবং আসামি পক্ষে 1 জন সাফাই সাক্ষ্য দেন। আর মঙ্গলবার ঘোষণা করা হলো মামলার রায়। এই যে 5 জন যাদের মৃত্যুদণ্ড দিয়েছেন তারা সবাই পূর্ব পরিকল্পিত সাথে সম্পৃক্ত ছিল এবং এই হত্যাকাণ্ডে হত্যা সহ রাষ্ট্রপক্ষ সম্পূর্ণভাবে প্রমাণ করায় বিজ্ঞ আদালত 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে যেভাবে প্রতিবেদন আনা উচিত ছিল সেভাবে না আনার জন্য তাকে আবু সাইদকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। আমরা রায় পাওয়ার পরে এই ব্যাপারে প্রয়োজনীয় আমরা আইনগতভাবে রাষ্ট্রপক্ষ ব্যাপারে পদক্ষেপের চিন্তা ভাবনা করবেন। এদিকে ন্যায় বিচার পাননি দাবি করে এই রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। মামলার কোনো কিছু না থাকায় আমরা কোনো কিছু বলতে পারছি না। এই মামলার রায়ের কপি সংগ্রহ হওয়ার পর আমরা নথি পর্যালোচনা করে রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করব। মামলার চার্জশিটভুক্ত 2 আসামি নজরুল ও সাদ্দাম কথিত বন্দুক যুদ্ধে মারা যাওয়ায় অভিযোগ থেকে বাদ দেওয়া হয় তাদের নাম। 2015-16 সালে দেশে একের পর এক যেসব টার্গেট কিলিং এর ঘটনা ঘটেছে তার মধ্যে এটি হচ্ছে প্রথম মামলা যেটির রায় ঘোষণা করা হলো এবং রায়ে 6 আসামির মধ্যে 5 জনকে দেওয়া হলো চূড়ান্ত সাজা। বিচারিক আদালতের এই রায় উচ্চ আদালতেও বহাল থাকবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, রংপুর। চট্টগ্রামে নর্দমা থেকে উদ্ধারকৃত শিশু 21-এর শারীরিক অবস্থা নিয়ে প্রতিবেদন জমা দিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। একাধিক মায়ের দুধ পানে কিছুটা জটিলতা হতে পারে উল্লেখ করে তাকে দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নিতে সুপারিশ করা হয় ওই প্রতিবেদনে। এদিকে দত্তকের বিষয়ে আগামী 12ই মার্চ আদালতে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম থেকে কমলদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সুস্থ আছে শিশু 21, খাওয়া ঘুম সবই চলছে নিয়ম করে, কিন্তু এক এক সময় এক এক মায়ের দুধ পানে জটিলতা সৃষ্টি হতে পারে বলে জানালেন চিকিৎসক। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ও শিশু বিভাগের প্রধান জগদীশ চন্দ্র দাস এমনই একটি প্রতিবেদন আদালতে জমা দেন পুলিশের মাধ্যমে। প্রতিবেদনে শিশুর সুস্থতার কথা বিবেচনা করে সংক্রমণ রোধে দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নেয়ার অনুরোধও জানানো হয়েছে। এখানে এই যে হাসপাতালের পরিবেশে থাকলে বাচ্চাটা যে কোনো সময় অন্য বাচ্চা থেকে সংক্রমিত হইয়া অসুস্থ হইতে পারে। এখন আমাদের কাজ হবে যে পারিবারিক পরিবেশে যাটা বাচ্চাটা লালন পালন করা যায় তার ব্যবস্থা করা। এখানে থাকলে আরেকটা সমস্যা, তার খাবারের ব্যবস্থা আছে, সিকিউরিটির জিনিস আছে, এবং অনেক ভিজিটার কিন্তু এখানে আসতেছেন, এসে এসে ওনারা চাচ্ছেন বাচ্চাটাকে আদর করা। এতে কিন্তু আমরা সমস্যা আছি, বাচ্চাটা তাতে অসুস্থ হয়ে যেতে পারে। 12 মার্চের মধ্যে শিশু 21-এর বিষয়ে চিকিৎসকদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত। আর এই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতেই শিশুটিকে দত্তক নেওয়ার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। তাকে যদি এখন যদি পরবর্তী মায়ের দুধ খাওয়ানো বা তাকে পরিচর্যা করা একান্ত দরকার। আমরা মেডিকেলি প্রতিবেদন পাওয়ার পর আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি, আদালতের ওটা নথিজাত রেখেছেন, এবং আগামী 12 তারিখ এই ব্যাপারে যারা যে ইতিমধ্যে যে 10 জন আবেদনকারী আবেদন করেছেন এই ব্যাপারে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত দেবেন। 21 ফেব্রুয়ারির প্রথম প্রহরে নগরীর আকবর শাহ এলাকার নর্দমা থেকে শিশু 21কে উদ্ধার করা হয়। গত 7 দিন ধরে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলার সময় আরো থাকছে। খুলনায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদীর তীর সংরক্ষণ প্রকল্পে অনিয়মের অভিযোগ, বাস্তবায়ন শেষ হতে না হতেই ভাঙছে সংশ্লিষ্ট এলাকা, অসন্তোষ এলাকাবাসী। সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলায় পৌর মেয়র হালিমুল হক মিরু ও তার ভাই মিন্টুর দ্বিতীয় দফায় 2 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। সকালে তাদের আদালতে হাজির করার পর আবারও 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম। এর আগে 13 ফেব্রুয়ারি প্রথম দফায় মেয়র মিরু সহ 6 জনকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। 2রা ফেব্রুয়ারি শাহজাদপুরে আওয়ামী লীগের 2 পক্ষের সংঘর্ষে পেশাগত দায়িত্ব পালনের সময় গুলিতে নিহত হন সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল। হালিমুল হক মিরু মেয়র আর তার অপর ভাই হাবিবুল হক মিন্টু 2 জনের জন্য আমরা 7 দিনের রিমান্ড চেয়েছিলাম। 2 জনের জন্য 2 দিনই মঞ্জুর করেছেন। চট্টগ্রামে মিতু হত্যার ঘটনায় তার বাবা মা ও ছোট বোনের দেয়া তথ্য যাচাই বাছাইয়ের জন্য সাবেক পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারকে আবারও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন মিতু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান। বিকেলে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। তারা যে সমস্ত বিষয়গুলো অবতারণা করেছে, বিভিন্ন কথাবার্তা বলেছে, সেই কথাবার্তাগুলোর ভেরিফাই করার জন্য বাবুল আক্তারকে বাদীকে আমি হয়তো আবার ডাকবো। দাম্পত্য কলহ থাকতে পারে, সেটার আপনার ম্যারিটের উপরে ডিপেন্ড করে, কতখানি দাম্পত্য কলহ কোন পর্যায়ে ছিল, কতটুকু তাদের ছিল। তো বেসিক্যালি আমরা সার্বিক বিষয়গুলো নিয়েই আমরা খতিয়ে দেখছি। খুলনায় পানি উন্নয়ন বোর্ডের অধীনে নদীর তীর সংরক্ষণ প্রকল্পে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। 3 প্রকল্পের মধ্যে 2টির কাজ বাস্তবায়ন শেষ হতে না হতেই ভাঙতে শুরু করেছে সংশ্লিষ্ট এলাকা। এ নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। জলবায়ু ফান্ডে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কুচি। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, জলবায়ু পরিবর্তন ফান্ডের আওতায় খুলনার রূপসা উপজেলায় 2টি এবং দাকপ উপজেলায় 1টি কাজ বাস্তবায়ন করা হয়েছে। এর মধ্যে রূপসা উপজেলার রামনগর ও রহিমনগর এলাকার 18 বেকি নদীর তীর সংলগ্ন এলাকা সংরক্ষণে 1 কিলোমিটার সংস্কার ও ব্লক স্থাপনের কাজ হাতে নেয় পাউবো। এই কাজের জন্য বরাদ্দ রাখা হয় 18 কোটি টাকা। 2015 সালে হাতে নেওয়া এই কাজটি শেষ হয় 2016 সালের জুন মাসে। কাজ শেষের 6 মাস যেতে না যেতেই ব্লকগুলোতে ফাটল দেখা দিয়েছে। নির্দিষ্ট স্থান থেকে ব্লকগুলো সরে নদীগর্ভে বিলীন হচ্ছে। বর্ষা মৌসুমে এই এলাকায় আবারও ভাঙনের আশঙ্কা করছেন এলাকাবাসী। বুলাকে যে পাথর দিছে, পাথর যদি দেখতেন আপনারা, সরকারি লোকজন এসে যাচাই করতো, তাহলে একটা পাথরও চলতো না, সব ডাস্ট পাথর। অনেক জায়গা বেশি ফেলাইছে, অনেক জায়গা বোলাকি ফেলাইনি। নদীর সাইডে যত বাড়িঘর গুলো আছে এরা সব এখন বিপদগ্রস্ত, সব আতঙ্কে আছে। ভাঙনটা যেভাবে রোধ করা হয়েছে
এর ফলে আরো আমাদের নদীর আরো ক্ষতি হয়েছে। শুধু এলাকাবাসী নয়, কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধিও। আমরা যেভাবে চাইছি 16 আনাটা চাইছি বা 18 আনাটা চাইছি, এইটা আসলে সেভাবে করতে পারি না। কিন্তু টয়লেট যেভাবে ব্লক ফেলানোর কথা ছিল সেভাবে আসলে ফেলানো হয়েছে কিনা সন্দেহ আছে, না হলে দেখা যাচ্ছে যে অনেক ব্লক কলম ওই জায়গাতে সরে গেছে। অবশ্য পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা কাজের দুর্নীতির বিষয়টি অস্বীকার করেছেন। ঢাকার কমিটি আছে, তাদের তত্ত্বাবধানে এই কাজগুলো বাস্তবায়ন করা হয়েছে এবং কাজের গুণগত মান যথেষ্ট ভালো। ইভেন আমাদের জেলা প্রশাসক মহোদয়ের প্রতিনিধিও কিন্তু এখানে ভিজিট করেছেন এবং তার প্রতিবেদনও কাজের গুণগত মান ভালো বলে উল্লেখ করা হয়েছে। দাকব উপজেলার চালনা বাজার এলাকায় 800 মিটার বাঁধ নির্মাণ ও 6 মিটার ব্লক নির্মাণে ব্যয় ধরা হয় 5 কোটি টাকা। কাজটি শেষ না হতেই ভাঙন দেখা দিয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ৭১ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পিরোজপুরের ভান্ডারিয়ায় দ্বিতীয় দফা তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে ট্রাইব্যুনালের 3 সদস্যের একটি দল পশারি বুনিয়া গ্রাম পরিদর্শনে যান। এ সময় গ্রামবাসীর সাথে কথা বলে তথ্য সংগ্রহ করেন তারা। 2015 সালের 14 অক্টোবর হেতালিয়া গ্রামের আমির হোসেন হাওলাদার ও ফজলুল হক হাওলাদার সহ 4 জনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে গণহত্যার অভিযোগে মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ বালা বাদী হয়ে পিরোজপুর জেলা আদালতে একটি মামলা করেন। ভোলায় হিন্দু সম্প্রদায়ের মানুষের জমি দখল ও পুলিশের ওপর হামলার ঘটনায় এক ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে শহরের স্টেডিয়াম এলাকা ও মনপুরার কুলাগাছি থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, মনপুরা ইউনিয়ন চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার ও তার ভাই দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় বেশ কয়েকজনের জমি দখল করে। সম্প্রতি মনপুরায় পুলিশের ওপর হামলায় তাদের জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এসব অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরের শ্রীপুরে একটি কলোনির 10টি বসতঘর আগুনে পুড়ে গেছে। ফায়ার সার্ভিস জানায়, সকালে উপজেলার দুলাল হোসেনের বাড়ির একটি ঘরে আগুন লাগে। মুহূর্তে আগুন আশেপাশের ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় 1 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই ওই কলোনির অন্তত 10টি বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের। বাংলা সময়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। সারা দেশে চলছে পরিবহন শ্রমিকদের অঘোষিত কর্মবিরতি। সব ধরনের যান চলাচলে বাধা, যাত্রী দুর্ভোগ চরমে। ধর্মঘটকে স্বেচ্ছা অবসর বললেন নৌমন্ত্রী। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীতে হরতালে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। জুন থেকে দ্বিতীয় দফা দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তের ওপর হাইকোর্টের স্থগিতাদেশ। রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার দায়ে জেএমবির 5 জনের ফাঁসির আদেশ, 1 জন বেকসুর খালাস। এবং নর্দমায় কুড়িয়ে পাওয়া শিশু 21কে দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়ে আদালতে প্রতিবেদন জমা। একাধিক মায়ের দুধ পান করায় জটিলতা সৃষ্টির আশঙ্কা। এই ছিল বাংলা সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গেই থাকুন সময়।